নমস্কার, জয় বাংলা। এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে বাঙালিদের একটা গভীর সংকটের মধ্যে দীর্ঘ বছর ধরেই চলছে, কিন্তু এখন আবার অন্যান্য রাজ্য থেকে বাঙালিদেরকে বিতরণ করার একটা ঘোরতর একটা বিপদের মধ্যে রয়েছে বাঙালিরা। এই বিপদের কারণ সেগুলো হচ্ছে যে আমরা দেখেছি যে অন্যান্য সময় বাংলাভাষী এদের ওপর একটা আক্রমণ হয়েছে, ত্রিপুরাতে, অসমে, মেঘালয়ে বা অন্যান্য রাজ্যেতেও আমরা দেখেছি। ইদানিং যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা হচ্ছে যে আমাদের যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা শুধু উড়িষ্যায় নয়, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক বা অন্যান্য জায়গায় তারা কাজ করে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা কাজের জন্য। এই একটা অবস্থার মধ্যে থেকে আমরা দেখছি সেটা হচ্ছে যে আজকের ওই তাদের বিভিন্নভাবে তারা নিজের ডকুমেন্ট শো করা সত্ত্বেও আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তাদেরকে সেখান থেকে মেরে বিতাড়িত করছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে দুজন আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক উড়িষ্যাতে কাজের জন্য গেছিল, তাদেরকে একদম অর্ধউলঙ্গ করে বেধড়ক তাদেরকে পেটানো হচ্ছে। একটা ঘটনা দেখছিলাম যে হাওড়াতে প্রায় 100 মতন পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজের জন্য গেছিল, অন্যান্য রাজ্যতেও তারা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে এই ধরনের একটা ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি বন্ধুগণ। তো আমরা যেটা বলতে চাইছি, অবিলম্বে হিংসা বন্ধ করা হোক, তা নাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ঘোরতর হবে এবং আগামী দিনে কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের কর্মসূচির দিকে বাংলা এগোবে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে ওই শামশেরগঞ্জে রাস্তা নেমে অবরোধ করছে তারা, যারা মার খেয়ে এসেছে সেই সমস্ত জায়গা থেকে, উড়িষ্যা থেকে তারা মার খেয়ে আসছে দীর্ঘদিন ধরে। উড়িষ্যা যে আমাদের এখানে যে উৎকল ভবন আছে ধর্মতলা স্ট্রিটে, যে উৎকল ভবনে আমরা মাস 6 আগে আমরা একটা স্মারকপত্র দিয়েছিলাম এবং কোনো আধিকারিকদের আমরা জানিয়েছি এবং আধিকারিক মারফত উড়িষ্যার যিনি রাজ্যপাল আছেন তার কাছ থেকে আমরা এটা স্মারকপত্র পাঠিয়েছি। সেটা হচ্ছে যে অবিলম্বে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার তো একটা সাইড এফেক্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। সাইড এফেক্ট মানে এবার তো বাঙালিরা খেপে গিয়ে যে সমস্ত উৎকলবাসী এখানে কাজ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, এবার তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই দায়টা কে নেবে? আমরা বাঙালি করি, আমরা চাইছি না এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু এই ধরনের ঘটনার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমরা কেন্দ্র সরকারের কাছে এই আবেদন রাখছি এবং উড়িষ্যা সরকারের কাছেও আমরা এই আবেদন রাখছি, অবিলম্বে এই সমস্ত ব্যক্তি যারা এই পরিযায়ী শ্রমিকদের ওপর এই ধরনের আক্রমণ হানছে তাদের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়া হোক। এখানে তো 2 কোটি পশ্চিমবাংলাতে আছে, পশ্চিমবাংলায় 2 কোটি মানুষের চাপ নিয়ে বসে আছি। গোটা পশ্চিমবাংলাতে 2 কোটি মানুষের চাপ নিয়েছি গোটা পশ্চিমবাংলায়, এবং তারা শুধু উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, গুজরাট এই সমস্ত জায়গাতে রয়েছে। 2 কোটি মানুষ রয়েছে পশ্চিমবাংলাতে। তারা খাচ্ছে, দাচ্ছে, পড়ছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, চাকরি করছে। সামান্য কিছু পাঞ্জাবি তো আছেই, পাঞ্জাবিটা সম্প্রতি আসেনি, এরা ব্রিটিশ যখন ছিল তখন থেকে পাঞ্জাবিরা এখানে রয়েছে এবং এরা যেটা রয়েছে, আমাদের বক্তব্যটা আরও পরিষ্কার, এরা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে তো বাঙালিরা কোনোদিনই কিছু বলেনি, কিন্তু এবার তো বলতে হবে বাঙালিদেরকে। আমরা বাঙালি সংগঠন দীর্ঘদিন ধরে বলছি এগুলো, যে আমরা এই অবাঞ্ছিতদের এখানে পশ্চিমবাংলায় আমরা রাখতে চাই না। অবাঞ্ছিতদের কোনো জায়গা পশ্চিমবাংলাতে নেই, কারণ আমরা দেখেছি গোটা ভারতবর্ষেতে আজকে এমন একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে। এই অবাঞ্ছিতদেরকে আজকে জায়গা করে দিয়ে আমাদের এখানকার ছেলেরা, আমাদের এখানকার শ্রমিকরা, আমাদের এখানকার ব্যবসাদার, আমাদের এখানকার শ্রমজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং এখানে যদি আজ 2 কোটি যদি এই অবস্থা থাকে পশ্চিমবাংলাতে, তা আগামী দিনে বাঙালিদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু তোমাদের স্বাধিকার নিয়ে প্রশ্ন তোলো, তোমরা অধিকার বুঝে নাও।
তা নাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলায় তোমরা থাকতে পারবে কি না, এই প্রশ্নটা এর জন্য তুলছি। পশ্চিমবাংলায় বাঙালিরা, বাংলাভাষী যারা, তারা থাকতে পারবে কি না, এই প্রশ্নটা কিন্তু আজকে এসে দাঁড়াচ্ছে বন্ধুগণ। এটা সম্প্রতি একটা ঘটনা ঘটেছে ধুলিয়ানে বা ওই শামসেরগঞ্জ বা সুতিতে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে বাংলাভাষী যারা মুসলিম তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ওপরে একটা আঘাত তারা এনেছে। এখন অবস্থায় একটা স্থিতি অবস্থায় রয়েছে, কিন্তু এই স্থিতি অবস্থাটা কোন দিকে মোড় নেবে সেটাও আমাদের জানা নেই। আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আমরা যারা বাংলাভাষী আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, তুমি এখানে যারা মুসলিমরা রয়েছে তোমরা আজকে হিন্দু সম্প্রদায়কে মারছো, কিন্তু তোমরা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছ তোমাদের কিন্তু পরিচয় চাইছে। এবার আমরা দেখছিলাম ওরা আই কার্ড শো করছে, ওরা আধার কার্ড শো করছে, একজন বলছে আমার বিএ সার্টিফিকেট আমার কাছে রয়েছে, আমি সেগুলো শো করবো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তার সার্টিফিকেট আমি শো করছি, কিন্তু কোনো রকমের উচ্চবাচ্য করছে না কেউ। ঠিক আছে না, আমাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, বলছে আজকে রাতের মধ্যে ছেড়ে চলে যা, তাহলে কালকে কিন্তু তোদের লাশ গায়েব হয়ে যাবে, খুঁজে পাবি না তোদেরকে। বাংলাভাষী যারা রয়েছে তোমরা, আমি পরিষ্কার করে পশ্চিমবাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলছি, তোমরা যারা বাংলাভাষী তোমার ধর্ম দেখতে যেও না। বাংলাভাষীরা তুমি তোমার ধর্ম দেখতে যেও না। তুমি যদি তোমার ধর্ম দেখতে যাও, তোমার ধর্ম মানে মানুষের একটা ধর্ম থাকে, ধর্ম মানে আমি ধর্ম মতের কথা বলছি। তুমি যদি মনে করো আমি হিন্দু ধর্মাবলম্বী বাঙালি, তুমি যদি মনে করো আমি মুসলিম ধর্মাবলম্বী বাঙালি, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তা মার খাবে তারা। আজকে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ চলছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, তা নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে আমাদের। তাই সমস্ত বাংলাভাষী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি, যদি বাঁচতে চাও, যদি বাংলার মাটিতে যদি মনে করো যে আমাদেরকে শক্তপোক্তভাবে একটা আন্দোলন সংগঠিত করতে হবে, যদি মনে করো যে বাংলার মাটিতে আমাদেরকে বাঁচতে হবে, শুধু বাংলার মাটিতে নয় ভারতবর্ষের মাটিতে বাঙালির তার নিজস্ব অস্তিত্ব রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, ভারতবর্ষের মাটিতে বাঙালির যে নিজস্ব ক্ষমতা রয়েছে, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ সব থেকে বেশি বুকের রক্ত দেশ স্বাধীন করেছে। বারবার করে এই গল্পটা বলে লাভ হচ্ছে না, আজকে লাভ হচ্ছে না এর জন্যই যে ক্ষমতা হস্তান্তরের পরে সমস্ত ক্ষমতাটা চলে গেছে ওই হিন্দি সাম্রাজ্যবাদীদের হাতে, এবং তাদের প্রেরণাক হয়ে আজকে গোটা ব্যবস্থা, অর্থ ব্যবস্থাটা চলছে। আমাদের কেন এখান থেকে পরিযায়ী শ্রমিক যাবে অন্য রাজ্যে? এটা বামপন্থ আমলে শুরু হয়েছে এবং দিদিমণির আমলে ব্যাপক পরিমাণে আজকে কয়েক লক্ষ, প্রায় আমরা তো দেখছিলাম এই লকডাউনের সময় প্রায় 70 লক্ষের ওপরে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। এটা কিন্তু আমাদের ভাবতে হবে, আগামী দিনে ভাবতে হবে। এই অর্থে বলছি, আমরা তো পরিযায়ী হইনি কোনো সময়ের জন্য। আমাদের বাংলায় যে সম্পদ ছিল সেই সম্পদের ভাগিদার, বাংলার যে সম্পদ ছিল সেই সম্পদ বহিরাগতরাকে থাওয়া মেরেছে, তাই এখানকার মানুষরা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। কেন উড়িষ্যায় একটাই সরকার চলছে, এখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, কেন্দ্র সরকার এবং উড়িষ্যা সরকার একটাই সরকার চলছে ওখানে। এই সরকারের উদ্দেশ্যে পরিষ্কার বলতে চাইছি, কিন্তু সরকারকেই আমরা পরিষ্কার বলছি এগুলোকে ভালো দৃষ্টিকোণে দেখুন, আর যারা এইগুলো করছে তাদেরকে মদত দেবেন না, এবং তাদেরকে অবিলম্বে, যারা এই সমস্তগুলো করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আর আরেকটা বলবো যে এখানকার যারা রয়েছে সত্যি করে, যে আমরা দেখেছি মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেন্টারিংয়ের কাজ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করতে যায়। এমনকি শিক্ষিত ছেলেরা, এখানে কাজ নেই বলে সম্প্রতি তো আমরা দেখলাম যে ওই শিক্ষা ব্যবস্থার যে আপাতমস্তক যে দুর্নীতি শিক্ষা ব্যবস্থার, তাতে তো যারা শিক্ষিত ছেলে তারা বলবে যে স্কুল মাস্টারি না করে সেন্টারিং শিখি। তা অনেক শিক্ষিত ছেলেরা চলে গেছে ওখানে সেন্টারিং কাজ করছে, কেউ রঙের কাজ করছে, কেউ পাম্পলিংয়ের কাজ করছে, বিভিন্ন ধরনের কাজ তারা বাইরে অন্য রাজ্যে গিয়ে করছে। হ্যাঁ, এবং বিভিন্ন কন্ট্রাক্টররা তাদের তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে, তাদের হেফাজতে যতক্ষণ কাজ করছে তো ঠিক আছে, ধরুন বাইরে আসছে তারা, তাদের ওপর কিন্তু অকথ্য অত্যাচার চলছে। অবিলম্বে বন্ধ করুন এগুলো। আমরা ব্রিটিশকে তাড়িয়েছি এখান থেকে, এটা কিন্তু মাথায় রেখে দেবে, তোমরা মাথায় রেখে দিও। তোমরা তো ব্রিটিশকে তাড়াও নি, তোমাদের কোনো ভূমিকা অবদান নেই। একজন বিপ্লবী খুঁজে পাওয়া যাবে না উড়িষ্যা থেকে,
যত বিপ্লবী সব আমাদের এখান থেকেই, আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মেরে তাড়িয়ে দিয়েছি এখান থেকে। সুতরাং তোমাদেরকে আমাদের টাইট দিয়ে বেশি সময় আমরা নেবো না। সুতরাং অবিলম্বে এইসবগুলো বন্ধ করো, বেয়াদবি কিন্তু আমরা চলতে দেবো না, পরিষ্কার জেনে রেখে দেবেন। একজন বাঙালির গায়ে যদি হাত পড়ে তাহলে জেনে রেখে দেন পাল্টা কিন্তু এখানেও কিন্তু এই ধরনের আন্দোলন সংগঠিত হবে। এর জন্য দায়ী কোনো সংগঠন থাকবে না, আমরা বাঙালি এর জন্য দায়ী থাকবে না। এই সাধারণ মানুষ কিন্তু যে কোনো ঘটনা ঘটাবে, সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে ধীরে ধীরে। সকলে ভালো থাকবেন এবং যাতে এই সমস্ত যে অবাঞ্ছিত লোক যারা পশ্চিমবাংলায় ঢুকে বসে আছে এবং অন্য জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে, কাজ করতে যেতে, তাদের যেন কোনো রকমের আঘাত না আসে, এই দিকে কেন্দ্রীয় সরকার, ওই সমস্ত রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের একটা দৃষ্টিকোণ থাকা দরকার যে অবিলম্বে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমি দেখলাম না পশ্চিমবঙ্গ সরকারের কোনো টু শব্দ কেউ করছে না, জানি না কেন, কোথায় কার গাঁটছড়া বাঁধা আছে ঠিক পরিষ্কার হচ্ছে না। আর একটা বিষয় বলছি, সে বিষয়টা হচ্ছে যে এই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে, এই যে আমাদের এখানে যে নতুন করে যে মন্দির হয়েছে, বাবা তোমাদের তো ওখানটা এমনি তো দীঘা দখল করে বসে আছো, আগামী দিনে কিন্তু ওই মন্দির পান্ডা সব তোমাদেরই হাতে যাবে। দিদিমণিকে বলতে চাই, এগুলো যেন বাংলার লোকের হাতে থাকে। আপনি মন্দির করেছেন, কালচারাল সেন্টার না কি করেছেন, হিটকোকে দিয়ে করিয়েছেন, সে তো আমরা যাচ্ছি না সেই রাস্তায়, কিন্তু এই সমস্ত পান্ডা টান্ডা যারা আছে এই সমস্ত কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, বাংলার লোকরা যেন থাকে এখানে, কোনো অবাঞ্ছিত বহিরাগতরা না থাকে দীঘাতে, তবে অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হবে। তাছাড়া কিন্তু অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করা সম্ভব নয় বলে আমরা মনে করি। আর পুরীর ওই মন্দির নিয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে। পুরীর মন্দির ওটা জগন্নাথের মন্দির নয়, ওটা বুদ্ধের মন্দির। শঙ্করাচার্য রাতারাতি সব ভেঙে গুড়িয়ে দিয়ে বুদ্ধের মূর্তি বার করে দিয়ে রাতারাতি ওই কাঠ কেটে কোনো রকমে ওই জগন্নাথের মূর্তি বানিয়েছিল। হাত কাটা জগন্নাথ কি হাত কাটা হয় নাকি? তোমাদের উদ্দেশ্য বলছি, শ্রদ্ধা জানিয়ে বলছি, এই জগন্নাথ কৃষ্ণ, এই জগন্নাথ আলাদা কোনো দেবতা নয়। কারণ জগন্নাথ একদিকে জগন্নাথ আর একদিকে বলরাম, মাঝখানে সুভদ্রা, কৃষ্ণের দাদা এবং কৃষ্ণের বোন। হাত কাটা হয় নাকি? জগন্নাথ হাত কাটা ছিল নাকি? এই সমস্ত শঙ্করাচার্য রাতারাতি এই মন্দির থেকে এইসব বার করে দিয়ে বুদ্ধের মূর্তি বার করে ওখানে জগন্নাথ হাত কাটা জগন্নাথের বানিয়েছে। আমরা একটা কথা বলতে চাইছি, এই জগন্নাথ দেবের এই যে মূর্তি সম্পূর্ণ একটা বিকৃত মূর্তি। আমরা কোনো ধর্মের মতামলী মানুষের কোনো আঘাত দিতে চাই না, কিন্তু যা সত্য তা সত্যকে স্বীকার করতে হবে, তা সত্যকে স্বীকার করতে হবে। এবং ওই জয়দেব মুখোপাধ্যায় যে পুস্তক লিখেছে, হ্যাঁ, জয়দেব মুখোপাধ্যায়ের কে তারও বডি হাফিজ করে দিয়েছে উড়িয়ারা। আর শ্রীচন্দ্রদেবের বডি 6 ফুটের কঙ্কাল ওইখানে গর্ভগৃহতে পাওয়া গেছে। লাশ পুঁতে দেওয়া হয়েছিল, নীলাচলে নীলাপ্রভু বলে চালানো হয়, কিন্তু জেনে রেখে দেবেন ওই শ্রীচৈতন্যদেবকে ওখানে হত্যা করা হয়েছিল। এগুলো বলিষ্ঠভাবে বলছি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। শ্রীচৈতন্যদেবকে ওখানে হত্যা করা হয়েছিল। তার পেছনে কারণ যেটা শ্রীচৈতন্যদেব বুঝে গেছেন যে এখানে এই পাণ্ডাদের, এই উচ্চবর্ণের মানুষের এই যে শোষণ চলছে, ধর্মীয় শোষণ, এই শোষণের বিরুদ্ধে উনি মুখ খুলেছিলেন। শুধু উনি নবদ্বীপে মুখ খুলেননি, উচ্চবর্ণের বিরুদ্ধে ওখানেও উনি মুখ খুলেছিলেন। ওনাকে সম্পূর্ণরূপে মেরে ওই লাশ গুম করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে ওনার বড় পাওয়া গেছে, 6 ফুটের একটা কঙ্কাল পাওয়া গেছিলো ওই গর্ভগৃহ থেকে। সুতরাং এই সমস্ত অনেক ইতিহাস আছে, এই সমস্ত একটা চুটিয়ে ব্যবসাদার একটা ইতিহাস, এটা জেনে রেখে দেবেন। আবার করে বলছি, পুরীর জগন্নাথ মন্দির ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা বুদ্ধের মন্দির। আর যে রথ চলে, এই রথ জগন্নাথের রথ নয়, ইতিহাস বিকৃত হয়েছে। এই রথ বুদ্ধের রথ। এখন এই রথ এতে বুদ্ধের রথ এতে চলে, চায়নাতে বুদ্ধের রথ চলে। এগুলো জানতে হবে আমাদেরকে, কেন বুদ্ধ তো এখানকার সেই বুদ্ধ ভারতবর্ষে থাকতে পারলো না। বুদ্ধিজম গোটা ভারতবর্ষ বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে গেল ছিটকে। তার পেছনে কারণই হচ্ছে শঙ্করাচার্যের যে পৌরাণিক যে হিন্দুত্ববাদ, সেই পৌরাণিক হিন্দুত্ববাদকে নতুন করে এখানে ইন্ট্রোডিউস করেছিলেন এবং বুদ্ধিজমকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং এই তার অন্যতম প্রমাণ হচ্ছে এই যে পুরীর মন্দির, এই মন্দির বুদ্ধের মন্দির। এই মন্দির নিয়ে
কোটি কোটি টাকার ব্যবসা চলে এই মন্দির নিয়ে চলছে কোটি কোটি। মমতা বন্দ্যোপাধ্যায় এসব স্টাডি করা দরকার ছিল। হ্যাঁ, আমরা কোনো ধর্মের ওপর আঘাত আনতে আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত এটার অন্তত স্টাডি করা দরকার ছিল যে আমি কি মন্দির করতে যাচ্ছি, এটা স্টাডি হওয়া দরকার ছিল। হ্যাঁ, আমরা সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের একটা রয়েছে। আর ধর্ম আর ধর্মমত দুটো এক জিনিস নয়। ধর্মমত আলাদা আর ধর্ম আলাদা। ধর্ম হচ্ছে সব মানুষের ধর্ম এক, মানুষের ধর্ম আলাদা হতে পারে না। আপনার দল তিষ্ঠা পাবে, আপনি খাবেন, সব মানুষের একই আত্মা একই থাকবে দল তিষ্ঠার ক্ষেত্রে। সুতরাং ধর্ম আলাদা নয়। এই জন্য কেউ বলছে না যে ধর্মে ধর্মে আঘাত হতে পারে না। ধর্ম মানুষের একটা, সেটা হচ্ছে তার শাশ্বত ধর্ম, মানব ধর্ম। হ্যাঁ, তিনি ঈশ্বর থেকে এসছেন, আমরা ঈশ্বরে বিলীন হব। এই যে জার্নি, এই জার্নিটাই হচ্ছে ধর্মের পথ। আর ধর্মমত কোনো একটা ধর্ম বলে মানুষ একটা মতবাদ প্রকাশ করে, এই ধর্মের মতের সঙ্গে ধর্মমতের লড়াই হয়। যারা ধার্মিক তার সঙ্গে লড়াই হয় না। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। এবং এখানে এইসব হানাহানি সব বন্ধ করতে হবে আপনাদেরকে, তা নাহলে কিন্তু যে কোনো ঘটনা পশ্চিমবাংলায় ঘটতে পারে, এর দায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার এবং ওই উড়িষ্যা রাজ্য সরকার থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমি জয়ন্ত দাস, আমরা বাঙালির কেন্দ্র কমিটির অন্যতম সদস্য। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালিস্তান। আজ সেই পরিযায়ী বাঙালিদের পক্ষে জয়ন্তবাবু কিছু কথা বলতে এলেন। সেই কথা সম্পর্কে যখন পুরীর মন্দিরের প্রসঙ্গ আসলো, জয়ন্তবাবু কিন্তু একটি কথা বলেছেন, নতুন কথা, যেটি এই ইয়ন বাংলার এডিটর তিনি নিজেও জানেন না, যে পুরীর মন্দির আর এই পুরীর যে বিগ্রহ, এটি একটি প্রহসনের বিষয়। অর্থাৎ এই মন্দির নাকি ছিল একসময় বৌদ্ধ মন্দির, এবং এই বিগ্রহ তড়িঘড়ি তৈরি করে যে কোনোভাবে ওখানে বসাতে হবে, এই তড়িঘড়ির বিষয়টা ছিল সেই সময়। এই তড়িঘড়ি করতে গিয়ে একটা নির্দিষ্ট সময় এসে হাতই তৈরি করা যায়নি, কিন্তু ওই অবস্থায় বিগ্রহ বসিয়ে দিয়ে লোককে বোঝানো হলো ঈশ্বরের হাত নেই, তোমার কোনো ঘটনা ঘটলে ঈশ্বর দায়ী নয়। ওই জন্য আমরা যেন বলতে না পারি হে ঈশ্বর তোমার হাত ছিল, এই কথা বলে চালিয়ে দেওয়া। জয়ন্তবাবু আগামী দিনে, আমরা জয়ন্তবাবুর কাছে আগামী দিনে আরেকটি নির্দিষ্ট দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেব, যেদিনকে এই বিষয়ে উনি বিশদভাবে বলবেন। জগন্নাথ দেব সম্পর্কে আরেকটু বিশদভাবে বলবার জন্য জয়ন্তবাবুকে আমরা আরেকদিন আমরা আমন্ত্রণ জানাবো। আজকে অনেক রাত হয়ে গেছে, জয়ন্তবাবু বাড়ি ফিরবেন, তার জন্য জয়ন্তবাবুকে অনেক ধন্যবাদ জানাই একটি সূত্র দেওয়ার জন্য। এই সূত্র নিয়ে আমরা পরবর্তী দিনে আলোচনা অবশ্যই করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।